ভারতীয় চোখরাঙানির দিন শেষ, এবার ইটের জবাব পাথর দিয়ে দিচ্ছে বাংলাদেশ। নতুন বাংলাদেশকে দুশ্মন বানাতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী। এই মুহূর্তেও ইউনূসের বাংলাদেশ তার বদমাইশি বন্ধ করেনি। যখন এরকম টানাপোড়েন অবস্থা, সেই সময় সেন্ট মার্টিন থেকে আসছে খবর, সেন্ট মার্টিনে নাকি যুদ্ধ সুরক্ষা মহড়া শুরু করেছে বাংলাদেশ। মার্কিন সেনার সঙ্গে যুদ্ধ সুরক্ষা মহড়া অর্থাৎ মক ড্রিল নাকি শুরু করেছে তারা। বাংলাদেশের সাথে দুশ্মনী করার স্বাদ মিটিয়ে দিচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। চীন ও বাংলাদেশের সম্পর্ক তলানিতে পৌঁছানোই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এই প্রসঙ্গে বিশিষ্ট ইউটিউবার ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সম্প্রতি এক ভিডিওতে এ সম্পর্কে বেশ কিছু তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেছেন। আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। দেশের বেশিরভাগ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে। মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি। সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যতদিন পর্যন্ত রাষ্ট্রটা সঠিক পর্যায়ে না আসে ততক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অবশ্যই থাকতে হবে। নির্বাচন হোক না হোক এইটার ব্যাপারে ভোট নেন, নির্বাচন আমরা কেউ চাই না। ইউনূস সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে, আগামী 5 বছরের দেশ থাকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের এক সিদ্ধান্তে $14 বিলিয়ন লোকসানে ভারত। আজ থেকে বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ভারতীয় সকল পণ্য। ডক্টর ইউনূসের এক ঘোষণায় দেউলিয়ার পথে ভারত। ডক্টর ইউনূসের হাতে পায়ে ধরছে নরেন্দ্র মোদী। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে মানবিক করিডোর ভারতীয় গেম। বাংলাদেশ নিয়ে মোদীর গোপন ষড়যন্ত্র নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকি ভট্টাচার্য। অপরদিকে ডক্টর ইউনূসের পাশে দাঁড়ালেন দেশের সর্বস্তরের সাধারণ মানুষ, যে কারণে ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় চান সাধারণ মানুষ। জানা গেল আসল সত্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারতীয় চোখরাঙানির দিন শেষ, এবার ইটের জবাব পাথর দিয়ে দিচ্ছে বাংলাদেশ। নতুন বাংলাদেশকে দুশ্মন বানাতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী। গণ অভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশকে বাঁকা চোখে দেখতে শুরু করে ভারত। বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়ালেও তা প্রত্যাখ্যান করে নরেন্দ্র মোদীর সরকার। প্রথমে বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা, এবার বাংলাদেশের পণ্যের উপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। নতুন বাংলাদেশকে চাপে রাখতে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে ভারত। এবার সরাসরি বাংলাদেশের বাণিজ্যের উপর আঘাত করল নরেন্দ্র মোদী। বাংলাদেশের তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এখন থেকে স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করা যাবে না। ভারতের এই সিদ্ধান্তের ফলে রাতারাতি বাংলাদেশের কোম্পানিগুলো সেভেন সিস্টার্সের বাজার হারায়। এবার বাংলাদেশের পক্ষ থেকেও ভারতকে দেয়া হচ্ছে পাল্টা জবাব। ভারতীয় পণ্য আমদানি নিষিদ্ধের পাশাপাশি ভারতীয়দের মাছ রপ্তানি করা বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশকে বাঁকা চোখে দেখছে ভারত। ভারতের বসানো পুতুল সরকারকে উৎখাত করে এদেশের ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় বসায়, যিনি রাষ্ট্র ক্ষমতায় বসেই ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে নতুন এক অর্থনৈতিক মডেলের রূপরেখা তৈরি করেন। তার এই রূপরেখা যদি প্রণয়ন হয় তাহলে উপমহাদেশে ভারতের দাদাগিরি খতম হয়ে যাবে। ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়বে, যা ভারতের অখণ্ডতাকে হুমকিতে ফেলবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ কেবল অর্থনৈতিকভাবেই এগিয়ে যাচ্ছে না, বরং সামরিকভাবেও ব্যাপক উন্নতি করছে। তুরস্ক, চীন এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে একের পর এক অত্যাধুনিক হাতিয়ার নিয়ে আসছে বাংলাদেশ। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ প্রথমবারের মতো নিরপেক্ষ অবস্থান নেয়, যা ভারতের মোটেও পছন্দ হয়নি। তাই বাংলাদেশকে শিক্ষা দিতে রপ্তানির উপর আঘাত করল ভারত। ভারত স্থলপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য আমদানিতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেসব পণ্যে যা বাংলাদেশ বেশি রপ্তানি করে। বাংলাদেশ থেকে অনেক পণ্য ভারতের সেভেন সিস্টার্সে রপ্তানি করা হয়। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে সেভেন সিস্টার্সে বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে। ভারত সরকার ঘোষণা করেছে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারবে না। সেভেন সিস্টার্সের সমুদ্র বন্দর নেই, ফলে বাংলাদেশ এখন থেকে আর সেভেন সিস্টার্সে রপ্তানি করতে পারবে না। মূলত পরোক্ষভাবে ভারত বাংলাদেশের রপ্তানি আয় ছিনিয়ে নিল। এর জবাবে চুপ করে বসে নেই নতুন বাংলাদেশ। ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে 6 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 21 মে বুধবার সকালের দিকে মাছ রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া। দাদারা পোশাক আমদানি বন্ধ করলেও বাংলাদেশের মাছ ঠিকই আমদানি করতে চায়। মাছ রপ্তানি বন্ধ করেই বসে থাকবে না বাংলাদেশ। এবার ভারতীয় সকল পণ্য বাংলাদেশের বাজারে আমদানি বন্ধ করে দিবে বাংলাদেশ। কথায় আছে, ভাত ছেটালে কাকের অভাব হয় না। ভারতের পণ্য আমরা টাকা দিয়ে কিনে আনি। ভারতের $14 বিলিয়ন রপ্তানির বিপরীতে আমরা মাত্র $1 বিলিয়ন রপ্তানি করি।
বাংলাদেশও যদি ভারতীয় পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আমাদের চেয়ে 14 গুণ বেশি লোকসান হবে ভারতের। আমরা তুরস্ক, পাকিস্তান কিংবা মিশর থেকে আমদানি করব। ভারতীয়দের মনে রাখা দরকার, টাকা থাকলে বিক্রেতার অভাব হয় না। বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, ভারতীয় পণ্য যেন নিষিদ্ধ করা হয় বাংলাদেশে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। মানবিক করিডোরে দেওয়া মানে বাংলাদেশে এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে আলোচিত ইস্যু হলো মানবিক করিডোর নামের ধারণাটা। মায়ানমারের সংঘাতময় আরাকান রাজ্যে বাংলাদেশের ভিতর দিয়ে মানবিক করিডোর দেওয়া হবে বলে প্রথম জানান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন। তার এই বক্তব্যের পর প্রধান উপদেষ্টার কার্যালয় যদিও বলেছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি, তারপরও বিতর্ক যেন থামছেই না। এই প্রসঙ্গে বিশিষ্ট ইউটিউবার ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সম্প্রতি এক ভিডিওতে এ সম্পর্কে বেশ কিছু তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেছেন। ভিডিও অনুযায়ী পররাষ্ট্র উপদেষ্টার মানবিক করিডোরের প্রসঙ্গ তোলা আসলে একটি ভূরাজনৈতিক ষড়যন্ত্রের পর্দাফাশ করে। পিনাকির দাবি, ভারতের স্বার্থকেন্দ্রিক কালাদান মাল্টিমোডাল প্রকল্প বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা ছিল রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী। সিত্তে থেকে পালেতুয়া পর্যন্ত এই প্রকল্পের রুটে রোহিঙ্গাদের ঐতিহ্যবাহী বসতি অঞ্চল হওয়ায় তাদের উচ্ছেদ করতেই মিয়ানমার চালায় ভয়াবহ গণহত্যা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন, সিত্তে বন্দরের আশেপাশের রোহিঙ্গা বসতিগুলো উচ্ছেদ করে সেখানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। জাতিসংঘে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে প্রস্তাবে ভারত ভোট না দিয়ে কার্যত এই সহিংসতাকে প্রশ্রয় দিয়ে এসেছে। ভারতের অভ্যন্তরেও রোহিঙ্গা শরণার্থীদের জঙ্গি আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বলে পিনাকি ভট্টাচার্যের অভিযোগ। তার মতে, ভারত কোনোভাবেই চায় না যে রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাক, কারণ তাদের ফিরে যাওয়া মানেই দিল্লির কালাদান প্রকল্পের ভবিষ্যৎ হুমকির মুখে পড়া। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সক্রিয় পদক্ষেপ নিতে শুরু করেছে। ঈদের পরে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পিনাকির ব্যাখ্যায় এই উদ্যোগেই ভারতের উদ্বেগ বেড়েছে এবং তখনই শুরু হয় মানবিক করিডোর নিয়ে আলোচনার নাটকীয় আবির্ভাব। পিনাকির বক্তব্যে আরো উঠে আসে বাংলাদেশের কিছু কূটনীতিকদের ভূমিকা নিয়ে সন্দেহ। তিনি বলেন, ভারতের স্বার্থে কাজ করা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন। তার মতে 111 ও বিডিআর বিদ্রোহের সময় তহিদ হোসেনের ভূমিকা ছিল বিতর্কিত। পিনাকি ভট্টাচার্যের দাবি, মানবিক করিডোরের প্রসঙ্গ টেনে তিনি ভারতের ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন যাতে রোহিঙ্গা প্রত্যাবর্তন বিলম্বিত হয়। আরো পরিষ্কারভাবে বললে, ভারত পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে মানবিক করিডোরের আলোচনা উস্কে দেয় বাংলাদেশের নাগরিক সমাজ ও প্রায় সব রাজনৈতিক দল এখন এই বিতর্কে সময় পার করছে। নির্বাচন হোক না না হোক, এইটার ব্যাপারে ভোট নেন। নির্বাচন আমরা কেউ চাই না। ইউনূস সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে আগামী 5 বছর যদি দেশ থাকে। আমরা ইউনূস সরকারকে আগামী 5 বছরের জন্য দেখতে চাই। ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসের সবথেকে বেস্ট সরকার। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে আমরা জাতীয় সরকার গঠন করে বাংলাদেশের রাষ্ট্রে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। আমরা দেখতে চাই এই কারণে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, সেই শহীদের যারা আহত হয়েছে তাদের সুষ্ঠু বিচার, আওয়ামী লীগের বিচার এবং খুনি হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার নিশ্চিত করে ফাঁসির কাছে আগে ঝুলাতে হবে। এবং আমরা সাথে সাথে আরও চাই, জুলাই সনদপত্র আমরা চাই, জুলাইয়ের ঘোষণাপত্র আমরা চাই, পাশে পাশে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার চাই। ইউনূস সরকারকে এই কারণে চাই যে সংস্কার, এবং দেখা যাচ্ছে যে ফ্যাসিস্ট যেভাবে বাংলাদেশকে 16 বছর লুটিপুটি খাইছে তার দ্রুততম একটা বিচার, এবং দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যাতে ভোগান্তি এবং না থাকে, এবং একটা সুন্দর এবং শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা দেশ এবং মডেল একটা রাষ্ট্র হিসেবে আমরা ইউনূস সরকারকে আগামী 5 বছরের জন্য দেখতে চাই। পদত্যাগ করলে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার ক্ষুণ্ণ হতে পারে, এবং শুধু তাই না, এটা দেখা যাচ্ছে যে আপামর জনতার উপরে একটা ভোগান্তি তৈরি হবে এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এবং দেখা যাচ্ছে মানুষ এবং ক্রয় ক্ষমতার বাইরে থাকবো। ওনাকে দেখতে চাই আমরা সংস্কারের উদ্দেশ্যে। উনি একজন নিরপেক্ষ, একজন ভালো মানুষ, তার জন্য আমরা সংস্কারের উদ্দেশ্যে এবং আওয়ামী লীগ দোষরদের বিচারের উদ্দেশ্যে আমরা ওনাকে চাই। নির্বাচন হোক না না হোক, এইটার ব্যাপারে ভোট নেন। নির্বাচন আমরা কেউ চাই না। 2-1টা রাজনৈতিক দল চাইতে পারে। এদেশে যদি 20 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষও চাবে যে নির্বাচন চাই না।
2 কোটি মানুষ হইতে পারে নির্বাচন চাই, আওয়ামী লীগ দোষরদের বিচার হবে। অতএব এই সরকারের মাধ্যমে, ইউনূস সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে আগামী 5 বছর যদি দেশ থাকে। ডক্টর ইউনূস বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেস্ট সরকার, বেস্ট রাষ্ট্রপ্রধান। এর থেকে আর ভালো কোনো রাষ্ট্রপ্রধান আসে নাই, আসবে কিনা আশাও করা যায় না। কারণ ওনার কিন্তু চাওয়া পাওয়া নাই, ওনার সর্বোচ্চ চাওয়া পাওয়া উনি যা পাওয়ার পাইছে, ওনার কিন্তু চাওয়া পাওয়া নাই। উনি দেশের জনগণের স্বার্থে করে আমরা উনি থাকুক, উনি মিনিমাম 5 বছর, তারপরে যদি উনি বেশি থাকতে পারে থাকতাম। জনগণ শান্তিতে আছে, খুব শান্তিতে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে এখন নিম্নমুখী হয়েছে, সব দিক থেকে ডক্টর ইউনূস বেস্ট একবারে। আমি চাই যে সরকার থাকুক, কিন্তু বছর বলতে এখানে 1 বছর বা 2 বছর বা 3 বছর থাকলে তার কোনো আমি দেশের কোনো ক্ষতি দেখতেছি না, আরো উন্নতি দেখতেছি, অর্থনৈতিক উন্নতি দেখতেছি। বিগত যত সরকারি এর আগে দেখছি আমি তাদের মধ্যে কখনো অর্থনৈতিক উন্নতি দেখি নাই, একমাত্র ইউনূস সরকারের কাছে আমি অর্থনৈতিক উন্নতি দেখছি। আপনারা দেখছেন যে দেশে যত রকমের আন্দোলন, নিপীড়ন, দামারণ শুরু হয়েছিল এই সরকারের পতন করার জন্য এবং দেশে অস্থিতিশীল করার জন্য, এটা একমাত্র ইউনূস সরকারই সামাল দিতে পারছে, যা অন্য কোনো সরকার সামাল দিতে পারে নাই। তারা ভয় দেখায় সামাল দিচ্ছে, কিন্তু ইউনূস সরকার আপোষভাবে জনগণের সাথে কথা বলে তারা সব দেশকে শান্ত রাখছে। আমি এই কারণে ইউনূস সরকারকে আমি চাই। একটা কথা ছিল বাংলায়, মুখের কথা আর টিউব থেকে টুথপেস্ট অথবা ক্রিম যেটা আমরা বের করি, একবার বের হয়ে গেলে আপনি এটা শতভাগ রিকভার করতে পারবেন না। অনেক যুক্তি দেখাইতে পারবেন, অনেক টিপাটিপি করে ভিতরে অর্ধেকটা ঢুকাই দেবে, আর বেটা যাবে না। কথাটা কেন বললাম, প্রধান উপদেষ্টা নিয়োগ করতে হবে, ডক্টর ইউনূসের নিয়োগকর্তা কি ছাত্ররা? না, আবেগের বশে হোক, বয়সের কারণে হোক, তিনি এই কথাটা যখন বলে ফেলছিলেন, আরেকটা শব্দ হচ্ছে মাস্টার মাইন্ড। এই দুইটা শব্দ বলে প্রথম বিভাজনে জাতির মধ্যে তৈরি করে ফেলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কিন্তু বাস্তব, আপনি সমর্থক হন, সমর্থক না হন, কিন্তু এটাই। এখন ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্ষমতা, বিভিন্ন ইস্যু এমন একটা পর্যায়ে আসছে যে গতকালকে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক করতে হচ্ছে। কেন? কারণ ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়, এনসিপি হয়, তারা তো ওনারে বারবার সমর্থন দিচ্ছে, তাহলে উনি কেন পদত্যাগের চিন্তা করতেছেন? কারণ যতটুকু বক্তব্য নাহিদের মুখ দিয়ে শুনছি, রাজনৈতিক দলগুলো বা বাকি যারা আছে ওনাকে সহযোগিতা করতেছে না। তো ওনাদেরকে কি শাসন করা যাবে? না, শাসনও করা যাবে না। এখন এই সিচুয়েশনে গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত বা রাত 8-9টা পর্যন্ত আমরা দেখছি ধাপে ধাপে সবার সাথে তিনি বৈঠক করেছেন। গভীর রাতে প্রেস উইং থেকে বক্তব্য আসছে, কিন্তু এরপরে আরেকটা আসছে। গভীর রাতে যে সিদ্ধান্ত আসছে আমাদের সামনে, আমি মনে করি এটা কাজে দিবে। তবে উনিও মনে হয় বিরক্ত, মানে অন্তরে কি এটা তার বোঝার সুযোগ নাই। বাট এই যে 3 দল 3টা দাবি করছে, 3টা না, কেউ 5টা, কেউ 3টা, কেউ 2টা, উনি আসলে কারটা রাখবেন আর কারটা রাখবেন না, এই সিদ্ধান্তটা সম্ভবত এদের উপর ছেড়ে দিবে। যে বাবারে তোমরা 3 জন আমার কাছে আলাদা আলাদা এরকম বলছো, যে যেমন এনসিপির দাবি অমুকরা বাদ দিয়া উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, বিএনপির দাবি আসিফ মাহমুদ খলিল বাদ উপদেষ্টা, বিএনপির এনসিপির দাবি যে ইশরাকের, টেকনিক্যালি সরাসরি বলেন বাট টেকনিক্যালি এই যে জামাতের দাবি, সবকিছু মিলাইয়া তিনি সম্ভবত সবাই এক জায়গায় আইনা একটা সিদ্ধান্তের দিকে যাইতে চাচ্ছেন এবং দেশবাসীকেও বুঝাইতে চাচ্ছেন যেন ফাইনাল একটা বক্তব্য তিনি দিতে পারেন। দর্শক, দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আজ আপনার বিকেল বেলা একটা সমন্বিত বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এমনকি ইতিমধ্যেই আমি যখন নিউজটি করছি, বিভিন্ন দলের নেতাদেরকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনার বিএনপি জামাতের সাথে, এনসিপির সাথে পৃথকভাবে কথা বলার পরেও আপনার আমরা দেখলাম যে কি বলা হয় যে নতুন এই বৈঠকটার আয়োজন করা হয়েছে। এখানে এবি পার্টি তারাও আমন্ত্রিত হবে। শুধুমাত্র বৈঠকটা কি একসঙ্গে হবে নাকি আলাদা, বিষয়টি যতটুকু সামনে আমরা বুঝতে পারছি যে সবাইকে নিয়েই একটা বৈঠক হবে। জামাত আসবে, বিএনপি আসবে, এনসিপি আসবে, ছোটখাটো যে পার্টিগুলা বা মান্না সাহেবের বা বিপিন যে দল, মানে মোটামুটি কাউন্টেবল যে পার্টিগুলো সম্ভবত তারা, অথবা 42টা দল হইতে পারে। এখন বাংলাদেশে এখন 42টা না 43টা রাজনৈতিক দল আছে নিবন্ধিত, তবে এনসিপির কিন্তু এখন নিবন্ধন হয় নাই, বাট তারাও কিন্তু দাওয়াত পাচ্ছে। তো এই বৈঠকের মূল যে প্রতিপাদ্য বিষয়টা কি হবে, জাতীয় ঐক্য। তবে জাতীয় সরকার গঠনের জন্য এখান থেকে প্রস্তাব করা হইতে পারে যে একটা জাতীয় সরকার, তবে আমার মনে হয় জাতীয় সরকারের দিকে যাবে না। এখানে সবাইকে মুখোমুখি করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত কোন একটা ব্রিফিং করবেন, ইভেন তার যে সমস্যাগুলো যেগুলো নাহিদের মুখ থেকে আমরা শুনছি, অথবা হতে পারে ওনার কোনো সিদ্ধান্ত অথবা পরামর্শ চাওয়া, জাতির সামনে কোনো কিছু প্রকাশ করা, সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে বিকেল বেলা। এখন কি হয় সেটা হয়তো ব্রিফিং এর পরেই বলা যাবে। তবে আমার কাছে মনে হচ্ছে এটা খারাপ নাই, সিদ্ধান্তটা ভালো হয়েছে। সবাই এক জায়গায় আইনা একসাথে এক টেবিলে বৈশা বিষয়টা সমাধান হওয়া উচিত। তবে যার যার স্বার্থ শেষে কি পরিত্যাগ করবে মনে হয় না।
তারপরেও ট্রাই করা হচ্ছে। এদিকে তাসনিম জারার কণ্ঠে নতুন সংবিধান ও সংস্কারের রূপরেখা। জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম পথসভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, আপনারা 24-এ যেভাবে প্রতিরোধ করেছিলেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নেও চট্টগ্রাম থেকে একই ধরনের সমর্থন পাব, সেই আস্থা নিয়েই আমরা এসেছি। আপনাদের দুর্গ, আপনাদের প্রতিরোধ আপনারা ধরে রাখবেন। তিনি বলেন, আজ আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি নতুন বাংলাদেশ নিয়ে। কেমন সংস্কার চাই, কেমন সংবিধান চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যা শুধু ক্ষমতাসীনদের নয়, হবে সাধারণ জনগণের। ক্ষমতায় যারা থাকবেন তারা যে শুধুমাত্র কিছু গোষ্ঠীর কাছে নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হন। সেই নিশ্চয়তা থাকবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে। ডক্টর তাসনিম জারা বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে পুলিশ বা প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ ন্যায্য বিচার পাবে। কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সুশিক্ষা সবার জন্য নিশ্চিত হয় এবং প্রয়োজন অনুযায়ী চাকরি বা কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।